আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। টঙ্গীর পথে মুসল্লিদের ঢল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে যাত্রা করবে জাতীয় ঐকমত্য কমিশন, বললেন আইন উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ। চুরি, ছিনতাই, ডাকাতির স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে কুষ্টিয়া জেলা। নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং আশুগঞ্জের বেশিরভাগ ইটভাটায় অবৈধ শিশুশ্রম। শিক্ষা বঞ্চিত হয়ে ভবিষ্যৎ নষ্টের শঙ্কা, সত্যতা পেলে ব্যবস্থা নেবে প্রশাসন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মোহাম্মদ ওয়ারিউল্লাহ। এবার বিস্তারিত। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত আজ। এতে অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানের প্রতিটি পথে মুসল্লিদের ঢল নেমেছে। ভোর থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আশুলিয়া বেড়িবাঁধ, স্টেশন রোড, টঙ্গীর ভৈরব সড়ক সহ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের জোয়ার নামে। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে যোগ দিবেন সহকর্মী আতিকুর রহমান আমিন। আতিক, দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত ঘিরে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। এবার 58তম বিশ্ব ইজতেমার সূরায়ে নিজামের যে পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে তা কিন্তু আজ 12:30 থেকে 12:30টার মধ্যে কিন্তু ওই আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই পর্বের সমাপ্তি করতে যাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু মূল মঞ্চ থেকে বয়ান বন্ধ রয়েছে। মুসলমান ধর্মপ্রাণ মুসলিমরা যারা এই ময়দানে ক্ষিপ্তে অবস্থান করছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে নাওয়া খাওয়ার জন্য কিন্তু এবং জরুরি হাজত যা আছে তা কিন্তু শেষ করার জন্য বিরতি দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুসলিমরা কিন্তু এখনো এখানে তাদের রান্না বান্নাটা প্রস্তুত করছেন, তারপর কিন্তু তারা এখানে নাস্তাটা সেরে নিচ্ছেন। তো মূল মঞ্চ থেকে 9:45 কিন্তু আবার এখান থেকে বয়ান শুরু হবে, হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ানের পরপরই কিন্তু দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন, এমনটা আমাদেরকে ইজতেমার আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বী মাওলানা জুবায়ের হাসান। তো তার মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু আজকে আখেরি মোনাজাত এই পর্ব শেষ হচ্ছে। তো আমি যদি আইন শৃঙ্খলার কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। তো আপনারা জানেন যে মোনাজাতের পূর্ব দিন কিন্তু এই মধ্যরাত থেকে কিন্তু ইজতেমা ময়দানের চতুর্পাশমুখী কিন্তু এই গাড়ি চলাচলটা বন্ধ করে দেওয়া হয়। তো ইজতেমায় আজকে যারা অধিক সংখ্যক মুসল্লি সমাবেত হবেন এরকম আশা থেকেই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই কোনো রাস্তা বন্ধ করেনি। বিআরটি এর যে চলমান লেন আছে এটা কিন্তু সার্বক্ষণিক চলমান আছে এবং নিজ দিয়ে যে গাড়ি চলাচল করছে সেটাও কিন্তু স্বাভাবিক আছে। তো আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 25টি মোবাইল কোর্ট সর্বত্রই কাজ করছে। তো এ ছিল গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান থেকে সবশেষ তথ্য। বলি জি আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 8 ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে 6টি সংস্কার কমিশন। কমিশনগুলো সেদিন সর্বসম্মতভাবে সুপারিশ পেশ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে যাত্রা করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলো চাইলে রমজান মাসে কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব বলেও জানান আইন উপদেষ্টা। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন।
শতাধিক সুপারিশ রেখে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য বলেও জানান আব্দুল মুহিত চৌধুরী। চুরি ছিনতাই ডাকাতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। পুলিশের নীরবতায় জনমনে চলছে নানা প্রশ্ন। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়া জেলায় গত কয়েক মাসে 150-রও বেশি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। ব্যাংকে থেকে টাকা উঠায় নিয়ে আসছিলাম, আস্তে আস্তে 12:30টার সময় ওই যে শীতলাপাড়া স্কুলের সামনে আসি, আমার বলছে ব্যাগ দে, আর উনি ব্যাগটা আমার মেয়ের হাতের ব্যাগটা নিয়ে চলে গেছে। আমার ব্যাগের ভিতরে টাকা প্রায় 5 লক্ষ। আমার ওয়াইফ উপরে, আবার মেয়ের হলো চিল্লানির বলে নিচে নেমে আসে, তখন ওয়াইফে তখন সামনে আসে, তখন ওয়াইফের গলায় একটা চেন ছিল, সেটাও তারা ছিঁড়ে নেয়। টাকার ব্যাগ ছিনতাই হয়ে গেল, এই কার গরু খুলে নিয়ে গেল, আবার নীরব চাঁদাবাজিও চলছে। পুলিশের নিষ্ক্রিয়তায় এই ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলোর জন্য দায়ী। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ। আমরা তো দেখতেছি এখন পরিস্থিতি তো অনেকটাই স্বাভাবিক। এখন যেগুলো হচ্ছে সেটা তো খুবই নর্মাল পর্যায়ে। আমাদের টহল পর্যাপ্ত পরিমাণ বাড়ানো আছে এবং প্রতিটা ক্যাম্প থেকে টহল করতেছে, রাত্রেবেলা থানা থেকে করতেছে, আমাদের পুলিশ লাইন থেকে করানো হচ্ছে। দ্রুত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর প্রধানদের সাথে বসেছি, ওনাদের সাথে আমি সকল বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে অবগত হয়েছি। আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বেশি আমরা তৎপর থাকব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শিশু শ্রম আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 8 ইটভাটায় কম বয়সীদের দিয়ে কাজ করানো হচ্ছে। এতে শিক্ষা বঞ্চিত হয়ে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তাদের। স্বাস্থ্য ঝুঁকি আছে জেনেও সামান্য অর্থের বিনিময়ে এসব কাজে জড়িত হচ্ছে শিশুরা। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। আশুগঞ্জে 8 থেকে 16 বছর বয়সী শিশুদের দিয়ে ইট তৈরি, শুকানো ও পোড়ানো সহ বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছে সবকটি ইটভাটা মালিক। সামান্য অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ কাজে কোমলমতি শিশুদের ব্যবহার করছেন তারা। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও হবিগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে 6 মাসের কাজের চুক্তিতে মা বাবা কিংবা শ্রমিক সর্দারের সঙ্গে ভাটাগুলোতে আসছে শিশুরা। চুক্তি ফুরালি আবার ফিরবেন আপন ঘরে। 3 মাস হয়েছে, বেতন সপ্তাহে হিসাব, সকাল 5টা থেকে বিকাল 5টা, 7:05 তবে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে দায়সারা জবাব মালিক পক্ষের। তারা জানান, কিছু শিশু বাবা মায়ের সঙ্গে ভাটায় আসে, এক্ষেত্রে তাদের শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া হয় না। একটা পরিবার যখন আসে তখন তার বাচ্চারা তো আর অন্য জায়গাতে এইতারে না, লগে আছে বাপ মার লগে আছে থাকে। শিশুরা তো খেলাধুলা করে, শিশুরা তো আমাদের এখানে কোনো কাজ করে না। ইটভাটায় কর্মরত শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানান আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিশেষ করে তাদের এই অল্প বয়সে কাজ করার কারণে তাদের ফুসফুস বা শ্বাসকষ্ট জনিত যে রোগগুলা, এগুলো বেশি প্রকট আকার ধারণ করার সম্ভাবনাটা বেশি।
যেসব ভাটাগুলো শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলার নির্বাহী অফিসার। শিশু শ্রমিকদেরকে কাজে লাগানো হচ্ছে, এইরকম বিষয়টা আমরা নজরদারিতে আনবো। যদি সেরকম হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আশুগঞ্জ উপজেলায় 9টি ইটভাটা থাকলেও বন্ধ রয়েছে একটি ভাটা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার বইমেলার মোহনায়। চতুর্থ দিনে এসে চেনা রূপ ফিরেছে অমর একুশে বইমেলা। পাঠক, লেখক আর বইপ্রেমীদের পদভারে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। জুলাই গণ অভ্যুত্থানের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন আর লিখনে সাজানো হয় মূল সড়ক থেকে মেলার স্টলগুলো। এমআর আসাদের রিপোর্ট। বাংলা একাডেমির মূল ফটকের সামনের রাস্তায় মেট্রো রেল পিলারে শোভা পাচ্ছে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন, পোস্টার আর ব্যানার। এসব স্মারক পথচারী আর মেলায় আসা দর্শনার্থীদের স্মরণ করিয়ে দেয় জুলাই আগস্টের আন্দোলনের দিনগুলোকে। বইমেলার একাডেমি প্রাঙ্গণেও ছোঁয়া লেগেছে জুলাই বিপ্লবের। আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার প্রামাণ্য দলিল ফুটিয়ে তোলা হয়েছে নানা উপায়ে। বিশেষ করে আন্দোলনের মূল রূপকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে মানুষের ভিড় চোখে পড়ার মতো। নিজেদের আন্দোলনের নানা প্রতিকৃতি দেখে আপ্লুত ছাত্ররাও চান সর্বোচ্চ ত্যাগের এই অর্জন যেন বেহাত না হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের একটা স্টল আছে, ওখানে আর কি আমাদের জুলাই আগস্টে যে ঘটনাগুলো ওইগুলো নিয়ে বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় পেয়েছি, তো সেগুলা বইয়ের মাধ্যমে দেখে অনেক ভালো লাগতেছে, এমন ফিলিংস কাজ করতেছে। যেগুলা সামনাসামনি দেখছি ওগুলো এখন বইয়ের পাতার মাধ্যমে দেখতে পারতেছি। মনে না চাইতেও মনে এসে পড়ছে যে এটা জুলাইয়ের ঐতিহ্যবাহী জিনিস, বা এই যে দেখেন এই ছবিটা দেখেন, দেখে কিন্তু মনে হইতেছে আসলে এটা আমাদের গর্বের বিষয়। আসলে সন্ধ্যার পর থেকে মূলত লেখকদের আনাগোনা বাড়ে বইমেলায়, আর প্রকাশকরা জানান মেলা ঘিরে নিজেদের পরিকল্পনা আর প্রস্তুতির কথা। সবাই না আসুক, দেখুক, নিজেদের অভিজ্ঞতাকে শেয়ার করুক এবং নিজেকে আবার সেই যে স্পৃহা ছিল সেই পুনর্জীবিত করুক এবং দেশকে আবার সেই প্রতি ধরে রাখুক, যেন আবার অন্য কেউ সেই প্রস্তুতি নিতে না পারে। সামনে সিয়ানের এই বইমেলায় সব মিলিয়ে 11টা বই আসার কথা আছে, তার মধ্যে জুলাই আন্দোলনের শহীদদেরকে নিয়ে কাজ আছে। আমাদের যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, চর্চা হচ্ছে, এটা হলো কি একটা মানে রেজাল্ট যে আসলে নতুনরা সুযোগ পাচ্ছে। একসময় নতুনরা সুযোগ পেত না, নতুনরা সুযোগ পাচ্ছে, নতুন নতুন বই আসছে, মানুষ নলেজ দ্বারা, জ্ঞান দ্বারা সমৃদ্ধ হচ্ছে। এটাই তো আমরা আসলে চাই। প্রতিদিনই নতুন নতুন 50টির মতো বই আসছে মেলায়। এর মধ্যে বেশি সাড়া পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে প্রকাশিত বইগুলো। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও চলছে অমর একুশে বইমেলা। শেষ হবে 26 ফেব্রুয়ারি। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চলছে এই মেলা। ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ প্রকাশনা সংস্থা সহ 140টি স্টল রয়েছে মেলায়। মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতের হিমেল হাওয়ার পরশ গায়ে মেখে চট্টগ্রামে শুরু হলো অমর একুশে বইমেলা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই মেলা বইপ্রেমীদের জন্যই নয়, এটি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের জন্য এক বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। 140টি স্টল থাকছে মেলায়। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। বই পড়তে খুব ভালো লাগে, বাসায় অনেক বই আছে, ইংলিশ বই টাইপসের গুলোর মধ্যে একটু বেশি আগ্রহ। বইমেলায় পাঠকদের জন্য থাকছে সৃজনশীল বই, শিশুতোষ বই, গবেষণাধর্মী বই সহ বিভিন্ন ধরনের প্রকাশনা। শিশুরা আসলে তাদের পছন্দ মতো বই দেখতে পারবে, কিনতে পারবে, পড়তে পারবে। এবার আমাদের বইমেলার যে বেচাকেনা খুবই ভালো হবে। চট্টগ্রামকে কেন্দ্র করে বই বের করি আমরা। চট্টগ্রামের এই মেলা পাঠক ও প্রকাশকদের জন্য বড় এক সুযোগ। আমি আশা করব যে পাঠকরা তাদের ইচ্ছে মতো তাদের প্রিয় বইগুলো গ্রহণ করতে পারবে। গল্প, কবিতা বিষয়ক বিভিন্ন প্রবন্ধের কালেকশনগুলো করার জন্য আমরা চেষ্টা করেছি। এইবারে বইমেলা যেসব লেখকদের লেখা আসবে মানগতভাবেই আসবে। আমরা এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বইমেলায় সবাই আসবেন। বাচ্চাকে নিয়ে এবার এসেছি স্কুল থেকে। আগের সীমাবদ্ধতা থেকে বের হয়ে মুক্তভাবে লেখা প্রকাশ করার সুযোগ রয়েছে বলে জানান এই লেখক। যারা লেখক, বুদ্ধিজীবী, যারা প্রকাশনা যাদের আছে, এরাও বলছে যে একটু মুক্তভাবে কথা বলার জন্য আগে যে সীমাবদ্ধতা তারা মনে করতেন এখন সেটুকু নেই। বইমেলা ঘিরে সিএমপির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ। সিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। যদি এখানে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পায়, সেই অনুযায়ী আমাদের
যে ডেভেলপমেন্ট সেটাও আমরা বাড়াবো। মেলায় ঢাকার প্রকাশনা সংস্থা 44টি, চট্টগ্রামের 74টি, ডাবল স্টল রয়েছে 33টি। চট্টগ্রামে প্রায় এবার 3000-এর অধিক নতুন বই এসছে, বিভিন্ন বয়সী, একেবারে বাচ্চা শিশু থেকে নিয়ে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো তাদের পসরা সাজিয়েছে, নতুন নতুন বই এসছে। চট্টগ্রামের এই বই মেলা দিনে দিনে শুধু বই বিকিকিনি নয়, এটি চট্টগ্রামের সাহিত্যপ্রেমীদের বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। তবে হতাহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার বিকেলে রাজধানীর স্টকহোম থেকে 200 কিলোমিটার পশ্চিমে উরেব্রোর রিসবার্গাসা স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না, তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন। বিপিএলে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। মিরপুর হোম অফ ক্রিকেটে সন্ধ্যা 6:30টায় শুরু হবে খেলা। এ ম্যাচে জয়ী দল ফাইনালে চলে যাবে ফরচুন বরিশালের প্রতিপক্ষ হিসেবে। প্লে অফে এর আগে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারে চিটাগং, যেখানে এলিমিনেটরে রংপুরকে পরাস্ত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসে খুলনা। আসরে এর আগে লিগ পর্বে ঢাকা ও চট্টগ্রামের মাটিতে একবার করে মোট দুবার মুখোমুখি হয় দুদল। ঢাকায় জয় পেলেও চট্টগ্রামের মাটিতে হেরে যায় খুলনা। ফুটবলার ও কোচের দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশ নারী ফুটবল বর্তমান সময়ে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। এরই মধ্যে লাগাতার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী খেলোয়াড় মাতসুসিয়া সুমাইয়া। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নারী দলের ফুটবলার হিসেবে তিনি এবং তার সতীর্থরা কিছু বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। এরপর থেকে লাগাতার হুমকি পাচ্ছেন তিনি। আপনাদেরকে ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। টঙ্গীর পথে মুসল্লিদের ঢল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে যাত্রা করবে জাতীয় ঐকমত্য কমিশন, বললেন আইন উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ। চুরি ছিনতাই ডাকাতির স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে কুষ্টিয়া জেলা। নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং আশুগঞ্জের বেশিরভাগ ইট ভাটায় অবাধ শিশুশ্রম। শিক্ষা বঞ্চিত হয়ে ভবিষ্যৎ নষ্টের শঙ্কা। সত্যতা পেলে ব্যবস্থা নেবে প্রশাসন। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।